আমাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আপনাদের এই প্রিয় চ্যানেল রোজ বাংলায়। ফিরে এলাম আরও একবার আজকের দেশ রাজ্য দুনিয়ার এই মুহূর্তের বাছাই করা সেরা এক্সক্লুসিভ কিছু খবর নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে রাজ্যের তরফে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধাঁচে এবার রাজ্যে গোয়েন্দার নিজস্ব বাহিনী তৈরি করছে মুখ্যমন্ত্রী। অপরদিকে বই মেলায় কেপমারি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী। বড় খবর পরপর জানাবো আপনাদেরকে। অন্যদিকে রাজ্যে নবম শ্রেণীর ছাত্রের ব্যাগে পিস্তল মিলল স্কুলে, বিস্তারিত জানাচ্ছে সেই আপডেটটিও। এছাড়াও বেশি ভাড়া নিলেই টিকিট নিয়ে এফআইআর করুন সরাসরি, হোয়াটসঅ্যাপে পাঠান ছবি, একেবারে কঠোর নির্দেশ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। অপরদিকে বিরাট বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলে এসেছে। জনগণনায় নতুন নিয়ম, বাড়িতে বসেই অনলাইনে এবার আপনি দিতে পারবেন তথ্য। বিরাট বড় ঘোষণা জনগণনা নিয়ে। এছাড়াও রাজ্যে পারদ বৃদ্ধি হতে চলেছে। কলকাতায় পারদ পৌঁছতে যাচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাত কি হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, জেলায় জেলায় আবহাওয়ার কি আপডেট রয়েছে বিস্তারিত থাকছে আপনাদের জন্য। অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বড় ঘোষণা, এবার স্বাস্থ্যসাথী কার্ডে মিলবে বিরাট বড় সুবিধা, নতুন ঘোষণা রাজ্য সরকারের। অপরদিকে কপাল খুলল আম্বানির, এবার সমস্ত বিগ বাজার নিজেদের হাতে নিচে রিলায়েন্স। বিস্তারিত সেই আপডেটটিও থাকছে। কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, কোন জেলায় নিয়োগ হচ্ছে, কীভাবে করবে আবেদন, সে নিয়েও বিস্তারিত তথ্য থাকছে। তাই সমস্ত আপডেটগুলো পৌঁছে দেবো বিস্তারিত। দেখতে শেষ অবধি জুড়ে থাকুন আমাদের পর্দায়। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা, সাথে আমি সাদ্দাম। বালিগঞ্জে বাবুল সুপ্রিয়, আসানসোলে শত্রুঘ্ন সিনহা। উপনির্বাচনের প্রার্থী চয়নে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করা হলো প্রার্থী ঘোষণা। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দলনেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর দিয়ে দিন টুইট করেছেন। তিনি জানালেন, বাবুল সুপ্রিয়র ছেড়ে আসা আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। শনিবার এই কমিশন জানায়, আগামী 12 এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 16 এপ্রিল ভোট গণনা। এবার তাই বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে এবং আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে নিজেই জানালেন সে কথা। প্রসঙ্গত, গত বছরের 4 নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তার মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতেই হতো নির্বাচন কমিশনকে। অন্যদিকে 18 সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্র উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বড় নির্দেশ, কড়া নির্দেশ ফিরহাদ হাকিমের। বেশি ভাড়া নিলে টিকিট নিয়ে এফআইআর করুন, হোয়াটসঅ্যাপে ছবি পাঠান সরাসরি নেওয়া হবে ব্যবস্থা, জানালেন ফিরহাদ হাকিম। বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষপাতী নয় রাজ্য, বরং জ্বালানি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ে জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে। বাজেটে সিএনজি এবং ইলেকট্রিক বাস নামানোয় উৎসাহ দিতে রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি 2 বছরের জন্য মকুব করা হয়েছে। শনিবার কলকাতা পুরসভার টক টু মেয়ের অনুষ্ঠানে এক ব্যক্তি বেসরকারি বাসে বেশি ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ জানান। সেখানে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বাসের টিকিট নিয়ে পুলিশের সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বেসরকারি বাস জোর করে বেশি ভাড়া আদায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। টিকিট নিয়ে এফআইআর করুন, সেই সঙ্গে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানোরও আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম। এর পাশাপাশি পরিবহন মন্ত্রী জানান, আমরা কিছু সিএনজি বাস চালাতে শুরু করেছি, কিন্তু আমরা ব্যাটারি চালিত বাস রাস্তায় নামাতে চাই। তবে উপযুক্ত মাত্রায় লিথিয়াম ব্যাটারি না পাওয়ার কারণে সেটা এখনই চালাতে পারছি না। লিথিয়াম উৎপাদনের বেশিরভাগ অংশই চীন তুলে নেয়, কিছুটা অস্ট্রেলিয়া তৈরি করে। ফলে লিথিয়ামের সংকটের কারণে ব্যাটারি চালিত বাস নামাতে সমস্যা হচ্ছে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। একটি সংস্থার সঙ্গে চীনের একটি চুক্তি হচ্ছে, ফলে লিথিয়াম ব্যাটারি দ্রুত পাওয়ার আশা রয়েছে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। সেই লিথিয়াম ব্যাটারি পর্যাপ্ত পরিমাণে রাজ্যে চলে এলে রাজ্যের রাস্তায় রাস্তায় এবার চালানো হবে ব্যাটারি চালিত গাড়ি, এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। দিকে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। নবম শ্রেণীর ছাত্রের ব্যাগে মিলল পিস্তল, তদন্তে পুলিশ। নবম শ্রেণীর এক পড়ুয়ার ব্যাগ থেকে এবার আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। স্কুল থেকে থানায় নিয়ে আসা হয়েছে ওই স্কুল ছাত্রকে। অভিযুক্ত ছাত্রের নাম শেখ ইয়াসিন, বাড়ি নন্দকুমার থানা শ্রীধরপুর গ্রামে। বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাই স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্র প্রত্যেক দিনের মতোই শনিবার স্কুলে আসে। স্কুলের ক্যান্টিনে ছাত্রটির হাবভাব দেখে সন্দেহ হয় শিক্ষকের।
ছাত্রের কাছ থেকে উদ্ধার হয় নেশা জাতীয় দ্রব্য। এরপরেই তার ব্যাগে তল্লাশি চালিয়ে বন্দুক উদ্ধার করেন সেই শিক্ষক। স্কুলের শিক্ষক ভবতোষ ভূঁইয়া বলেছেন, একটা ক্লাস করার পর ওই ছেলেটি ক্যান্টিনে খাচ্ছিল, খেয়ে আসেনি কেন বাড়ি থেকে সেটা জিজ্ঞাসা করতে গিয়ে ওর ব্যাগ থেকে দেখে সন্দেহ হয় শিক্ষকের। ব্যাগের মধ্যে কী রয়েছে জানতে চায় ও, কিছুই একটা লুকানোর চেষ্টা করে। তখনই ব্যাগ তল্লাশি করে বন্দুক মেলে। বন্দুকের পাশাপাশি ওই ছাত্রের কাছ থেকে মিলেছে বিড়ি এবং গুটকা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তারা ইতিমধ্যেই। যুদ্ধে বিঘ্নিত নিরাপত্তা, ইউক্রেন থেকে এবার পোল্যান্ডে সরল ভারতীয় দূতাবাস। 2 সপ্তাহের বেশি কেটে গেলেও যুদ্ধে সমাপ্তির ইঙ্গিত নেই। এমন পরিস্থিতিতে ইউক্রেন থেকে সরল ভারতীয় দূতাবাস। ইন্ডিয়ান অ্যাম্বাসিকে সরিয়ে নেওয়া হলো। আপাতত অস্থায়ীভাবে পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় দূতাবাস। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। রবিবার কেন্দ্রের তরফে বিবৃতি প্রকাশ করে দূতাবাস স্থানান্তরের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তার যেভাবে অবনতি হচ্ছে, দেশের পশ্চিম অংশে যেভাবে হামলা অব্যাহত, তাতেই অস্থায়ীভাবে ইউক্রেন থেকে পোল্যান্ডে ভারতীয় দূতাবাসকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হলো ভারত। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দূতাবাস অস্থায়ীভাবে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো, সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেছেন এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ফের 200 মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সাহায্য করা হলো ইউক্রেনকে। ফের ইউক্রেনের পাশে আমেরিকা। রাশিয়ার হামলায় কোণঠাসা ইউক্রেনকে নতুন করে সাহায্য বাইডেন প্রশাসনের। 200 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র পাঠানো হচ্ছে ইউক্রেনকে। রাশিয়াকে ঠেকানোর জন্য আরও সাহায্যের আর্জি জানিয়েছিল ইউক্রেন। তারপরে দ্রুত অর্থ সাহায্যের পদক্ষেপ আমেরিকার। শনিবারও এই বিষয়ে ঘোষণা করেছিলেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছিল, নতুন করে সামরিক অস্ত্র পাঠানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে। জ্যাভেনিল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রাশিয়ার বিমানকে ঠেকানোর জন্য স্ট্রিঞ্জার মিসাইল চেয়েছিল ইউক্রেন। সেই আর্জিতেই সাড়া দিয়েছে আমেরিকা। এর আগেও একাধিকবার ইউক্রেনে অস্ত্র এবং আর্থিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা। 2014 সাল থেকে হিসেব ধরলে সেই সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে 3.2 বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধাঁচে এবার রাজ্যে গোয়েন্দার নিজস্ব বাহিনী তৈরি হচ্ছে। ছাড়পত্র নবান্নের। রাজ্যের মাটিতে জঙ্গি সংগঠনগুলোর জাল কতদূর বিস্তৃত কিংবা কোথায় রাজনৈতিক গোলমালের আশঙ্কা রয়েছে, তার সব খোঁজখবর রাখাই রাজ্য গোয়েন্দা দপ্তর বা আইবির কাজ। আর সেই লক্ষ্যে এবার বদল ঘটছে রাজ্য গোয়েন্দা দপ্তরের অন্তরে। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ধাঁচে নিজেদের দপ্তরের নিজস্ব ক্যাডার বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাজ্য পুলিশের তরফেই নিজস্ব বাহিনী গঠনের সিদ্ধান্তকে সম্প্রতি ছাড়পত্র দিয়েছে নবান্ন। দ্রুত এই নিয়োগ শুরু হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এমনিতেই পুলিশের শূন্যপদের সংখ্যা অনেক। থানায় থানায় ঘাটতি রয়েছে কর্মীর। একই চিত্র রাজ্য কলকাতা পুলিশের অন্য বিভাগে। প্রশ্ন উঠছে, শুধু গোয়েন্দা বাহিনীকে সাজালে কি সমস্যার সমাধান হবে? গোয়েন্দাদের পাঠানো রিপোর্ট যারা কার্যকর করেন, সেখানেও ভালো মানের অফিসার নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে বারবার। এবার সমস্ত বিগ বাজার শপিং মল এলো রিলায়েন্সের হাতে। গত কয়েক বছর ধরেই ভারতের শিল্পপতিদের তালিকা আলাদাভাবে জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানি এবং তার সংস্থা। দেশের 1 নম্বর শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্বের শিল্পপতিদের তালিকায় নাম যুক্ত হয়েছে মুকেশ আম্বানির। এবার এই মুকেশ আম্বানি এবং তার সংস্থার কপাল আরও খুলে গেল। মুকেশ আম্বানির সংস্থার হাতে এলো এবার ফিউচার গ্রুপের বিপুল সংখ্যক সমস্ত বিগ বাজার স্টোর। এবার থেকে সমস্ত বিগ বাজার খোলন চোখে বদলে দেওয়া হচ্ছে এবং বিগ বাজার লেখাটি পরিবর্তন করে সেখানে এবার জায়গা নেবে রিলায়েন্সের সাইনবোর্ড। জানা যাচ্ছে ইতিমধ্যে বিগ বাজারে 200টিরও বেশি স্টোর সম্পূর্ণরূপে রিলায়েন্স সংস্থার হাতে চলে এসেছে। জানা যাচ্ছে ফিউচার গ্রুপের এই সকল বিগ বাজার স্টোর রিলায়েন্সের হাতে আসার কারণে রয়েছে ফিউচার গ্রুপের ব্যর্থতা, ব্যবসায়িক মন্দা, বাজারের কারণে এই গ্রুপ ফিউচার গ্রুপ স্টোরগুলোর ভাড়া দিতে অক্ষম। এরপর এই সংস্থার সঙ্গে চুক্তি হয় মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের। তো আপনার শহরেও যদি থাকে বিগ বাজার, তাহলে আপনিও লক্ষ্য করবেন সেই স্টোর কিন্তু বর্তমানে খোলন চোখে বদলানো হচ্ছে, কারণ সমস্ত বিগ বাজার এবার কিন্তু রিলায়েন্সের হাতে চলে এসেছে এবং বিগ বাজারের নামও পরিবর্তন হবে। সংস্থার নাম কি দিবে রিলায়েন্স, সেটা কিন্তু এখনও ঠিক হয়নি। তবে বিগ বাজার সাইনবোর্ডের বদলে রিলায়েন্সের সাইনবোর্ড কিন্তু খুব শীঘ্রই লাগানো হবে।
সেন্সাস তথা জনগণনায় নয়া নিয়ম দেশে। বাড়িতে বসেই অনলাইনে তথ্য দিতে পারবেন এবার দেশবাসী। বিরাট বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। জনগণনার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি। এবার দেশবাসী নিজেদের তথ্য অনলাইনে নিজেরাই পূরণ করতে পারবেন। আদমশুমারি বিধি 1990 সংশোধন করে কেন্দ্রের তরফে এমনটাই জানানো হলো। এই বিধি সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক ফর্ম ও স্বগণনা এই দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বগণনা অর্থাৎ উত্তরদাতারা নিজেরাই জনগণনার সময়ে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দিয়ে অনলাইনেই জমা দিতে পারবেন। মূলত এর আগে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হতো, কিন্তু অনলাইনে স্বগণনার ফলে এই কাজ অনেকটাই দ্রুত হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। শেষবার 2010-11 সালে জনগণনা হয়েছিল। প্রতি 10 বছর অন্তর এই কাজ হয়ে থাকে। 2020 সালের মার্চ মাসে এনপিআর গণনার সঙ্গে জনসংখ্যা গণনার কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় জনগণনা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে রাজ্যগুলোর অনুরোধে তাদের এখতিয়ার পরিবর্তনের সময়সীমা বাড়িয়ে 30 জুন করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বাজেটে বরাদ্দ প্রায় 1000 কোটি। বেতন বৃদ্ধি পাচ্ছে জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি খাতে বাজেটে বরাদ্দ হলো প্রায় 1000 কোটি টাকা। তাই আগামী জুলাই মাসে বর্ধিত বেতন হাতে পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুক্রবার বিধানসভায় 2022-23 অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তাতে বেতন খাতে বরাদ্দ অর্থের পরিমাণেই সে বিষয়ে ইঙ্গিত মিলেছে বলে খবর। বাজেট প্রস্তাবে বেতন খাতে বরাদ্দ বৃদ্ধির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। বর্তমান অর্থবর্ষে এখনও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি এর হার বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা হয়নি, জানিয়ে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারী ইউনিয়নগুলোর। কিন্তু বাজেটে বাৎসরিক বেতন বৃদ্ধির ইঙ্গিতে সেই ক্ষোভ কিছুটা কমে যেতে পারে বলে অনুমান করছে প্রশাসনের শীর্ষকর্তারা। তবে এই বেতন বৃদ্ধি হলেও ডিএ বৃদ্ধির বিষয়টি এখনও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে, কারণ বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্যই ডিএ দেওয়া যাচ্ছে না। রাজ্যের আর্থিক পরিস্থিতি ভালো হলেই সরকার নিজে থেকে ডিএ বৃদ্ধি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বড় সুখবর, এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে মিলবেই বড় সুবিধা। বিরাট বড় সুযোগ স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য। স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্যসাথী। এই প্রকল্প একসময় নির্দিষ্ট কিছু মানুষের হাতে থাকলেও 21 বিধানসভা নির্বাচনে এই প্রকল্পকে সার্বজনীন করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এই প্রকল্প সার্বজনীন হওয়ার পর থেকে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এবার এই প্রকল্পে বাড়তি সুবিধা পাবেন কার্ডধারীরা, যা রাজ্যের বাসিন্দাদের কাছে এক বিরাট বড় সুখবর। পিপিপি মডেলের অন্তর্ভুক্ত রাজ্যের সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইস শপকে এক ছাতার তলায় আনছে রাজ্য। এর ফলে যে সমস্ত নাগরিকদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইস শপ থেকে বিনামূল্যে পরিষেবা পেতে পারবেন এবার। অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন পরিষেবার জন্য হাসপাতালে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এই কারণে রোগীকে ভর্তি করার সময় সমস্যায় পড়তে হয় রোগীর পরিজনদের। এর পাশাপাশি রোগীকে ভর্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো থাকায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও অনেকে তা নিয়ে যেতে ভুলে যান। এসব ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে রোগীকে ভর্তি করার সময় স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে না থাকলেও কোনো রকম অসুবিধা হবে না রোগী এবং তার পরিজনদের বলেই জানানো হয়েছে আধিকারিকদের তরফ থেকে। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড ধারকের আধার নম্বর থাকলেই হবে। স্বাস্থ্যসাথী পোর্টালে ধারকের আধার নম্বর দিয়ে এই সুবিধা পাবেন রোগী এবং রোগীর পরিজনেরা। রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে চাকরির সুযোগ। নিয়োগ শুরু জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়িতে ডেটা ম্যানেজারের পদে হচ্ছে নিয়োগ। সব মিলিয়ে 3টি শূন্যপদ রয়েছে। চুক্তির ভিত্তিতে জলপাইগুড়ির বানারহাট, ক্রান্তি এবং রাজগঞ্জে এই নিয়োগ হচ্ছে। এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিয়ে 30 মার্চের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটাও জানাচ্ছি। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীকে যে কোনো বিষয় নিয়ে স্নাতক হতে হবে, পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে চাকরি প্রার্থীর। এছাড়া প্রত্যেক মিনিটে 30টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। এখানেই শেষ নয়, চাকরি প্রার্থীকে অবশ্যই জলপাইগুড়ি জেলার বাসিন্দা হতে হবে। কারো যদি এ বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ। কীভাবে হবে প্রার্থী বাছাই? লিখিত পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে হবে বাছাই পর্ব। এই পরীক্ষার তারিখ, স্থান এবং সময়ের বিষয়ে প্রার্থীদের যথাসময়ে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.jalpaiguri.gov.in। ওয়েবসাইটে গিয়ে আপনি নোটিফিকেশনটি দেখতে পারবেন। এছাড়া আবেদন ফর্মটি, নোটিফিকেশনটি PDF ফাইল আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। সেই ফর্মটি প্রিন্ট আউট করে সেটা কিন্তু জমা দিতে পারবেন। জমা দিতে হবে আপনাকে কন্যাশ্রী সেকশন 2nd ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়িতে 30 মার্চের মধ্যে।
আশ্চর্য ঘটনা ঘটল রাজ্যে। বইমেলায় কেপমারি অভিনেত্রীর, বলিউড অভিনেত্রীর এই কেপমারি কে? এই রূপা দত্ত, বিস্তারিত জানাচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেপমারি করতে গিয়ে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত। একজন অভিনেত্রী এহেন হাত সাপের ঘটনায় হতবাক পুলিশ। কিন্তু কে এই রূপা দত্ত? বইমেলায় অভিনেত্রীর পকেটমার শুনে থমকে গেল পুলিশ কর্তারাও। কলকাতার মেয়ে রূপা বেলতলা গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন। স্কুলের পাঠ শেষ করে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাস করেন। বরাবরই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার, কিন্তু টলিউডে সেভাবে নাম করতে পারেননি। পাড়ি দেন বলিউডে। একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বৈষ্ণব দেবী সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন এই রূপা। আবার কার্নি সিনার স্বঘোষিত প্রেসিডেন্টও তিনি। টেলিভিশনের নিয়মিত দর্শকদের কাছে রূপা যথেষ্টই পরিচিত মুখ। তার পরিচয় জানার পর পুলিশও হতভম্ব। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে কেন এই ধরনের একটা কাজ করতে হলো তা বোঝার চেষ্টা করছেন পুলিশ অফিসাররা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ রূপা। সেখান থেকে জানা গিয়েছে তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, সেই সঙ্গে একজন নৃত্যশিল্পীও বটে। রূপার নিজস্ব অ্যাক্টিং একাডেমিও রয়েছে। কলকাতায় ইন্ডাস্ট্রিতে সেভাবে দাগ কাটতে না পারলেও কেল্লা ফতে ছবিতে অঙ্কুশের সহ অভিনেত্রী ছিলেন তিনি। বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, তবে বহুবার তার নামের সঙ্গে বিতর্ক জড়িয়েছে। একবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার অভিযোগ এনে শোরগোল ফেলেছিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন তিনি কেপমারি করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে রূপা কোনো চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। তার ব্যাগ থেকে ৭৫,০০০ টাকার পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে যাবতীয় কেপমারির হিসেব, কে কোথা থেকে কত টাকা পাঠিয়েছেন তার বিস্তারিত তথ্য রয়েছে। পুলিশের সন্দেহ রূপা নিজে পকেটমারি করার পাশাপাশি অন্যদেরও দিয়েও সেই কাজ করান তিনি। তবে ধনী এবং প্রতিষ্ঠিতদের মধ্যে এই ধরনের স্বভাব নতুন নয়, কিন্তু মনোবিদরা বলছেন এটা মানসিক রোগ। অনেকে চুরি করেন বিলাসবহুল জীবনযাপন করতে। রূপা ঠিক কোন কারণে চুরি করেছেন সেটাই খুঁজে বার করতে চাইছে এখন পুলিশ। থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেদিকেই আমরা চোখ রাখছি। শুরুতেই চোখ রাখছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। 15ই মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গেও 15ই মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। অপরদিকে কলকাতা এবং তার আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টায় কলকাতা আশেপাশের এলাকায় আকাশ অংশত কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।